সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফেরার তাগিদে নিজের বোনকে অবিশ্বাস করে বসলো রাইয়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বৌমনিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে দেখো মিষ্টি, এই কথাটা যাতে আমাদের দুজনের মধ্যেই থাকে, আমাদের দুজন ছাড়া যাতে এই কথাটা মোটেও পাঁচকার না হয়, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। অন্তত তুমি যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকো তাহলে প্লিজ তুমি আমার এই কথাটা অন্তত রেখো। ওদিকে এই কথা বলা মাত্রই রাইয়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, তোমার এটা কেন মনে হয় যে সকলে তোমার শত্রু আর তুমি একাই নিজের শুভাকাঙ্ক্ষী? বলো তো, তুমি তো দেখতেই পারছো যে মা কতটা চিন্তিত থাকে তোমার এই প্যারালাইসিস নিয়ে। মা দিনের পর দিন কত কিছুই না করে যায়, যে যখন যেখানে যেতে বলে সেখানে গিয়েই ঠাকুরের কাছে প্রার্থনা করে, কিন্তু তা সত্ত্বেও তুমি সকলকে কেন এরকম করে ভুল বোঝো বলো তো? ওই কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে আমি সকলকে তো ভুল বুঝি না, আমি খুব ভালো করে জানি যে আমার মা মনে প্রাণে আমাকে সুস্থ হওয়া অবস্থায় দেখতে চাই। কিন্তু সত্যকার অর্থে একটা কথা বলছি আমি তোমাকে মিষ্টি, হয়তো বা তুমি পরে কোনো এক সময় নিজেই এই জিনিসটা বাস্তবে দেখতে পাবে যে তোমার ননদিনী আছে না রাই, সে কোনো মতেই আমার ভালো হোক এটা চায় না। কারণ সত্যকার অর্থে যদি ও ভালোই চাইতো তাহলে এক না একদিন আমাকে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। সেটা না করে ও কী করেছে, ও নিজের চিকিৎসা ও ভালো একটা হসপিটালে করালো। কিন্তু আমার বেলা কি, আমার বেলায় কাঁচকলা। ও কি মনে করেছে যে আমি ওকে ছাড়া কোনো রকম কোনো ট্রিটমেন্ট আমি ভালোভাবে আমার করাতে পারবো না? আমি এবার ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে আমি কি জিনিস। ওদিকে কথা বলা মাত্র রাই যখন হঠাৎ করে ওর দাদাভাইয়ের রুমে ঢুকে পড়ে, সেই সময় রায়ের দাদাভাই রাইকে দেখে বলতে থাকে যে আচ্ছা রাই, তুই তো এখন অফিসে যাস তাই না? তাহলে কোনো ম্যানার্স কি তখন শিখিসনি? তুই দেখছিস যেখানে দুজন স্বামী স্ত্রী কথা বলছে সেখানে তুই কী করে অনুমতি না নিয়ে ঢুকে পড়লি? ওদিকে রাই বলতে থাকে যে দাদাভাই, কবে থেকে আমাদের মধ্যে এতটা ম্যানার্স চলে এলো বলতো? আমরা তো বরাবর ছোটোবেলা থেকে এরকম করে হয়েই মানুষ হয়েছি তাই না? আমাদের মধ্যে তো কোনো সময় এরকম পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। রায়ের দাদাভাই বলতে থাকে যে বাত এখন থেকে প্রয়োজন পড়বে, কারণ আমি মোটো তোর এই ভালো মানুষই না দেখে আর সহ্য করতে পারছি না, জানিস তো আমার এখন ক্লান্ত লাগে তোর এই ভালো মানুষের অভিনয় দেখতে দেখতে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে ওর বৌমনিকে, আচ্ছা বৌমনি, তোমরা নাকি আজকে সেই ডাক্তারের কাছে গিয়েছিলে, তো ডাক্তার তোমাদেরকে কি বলো? মানে দাদাভাইয়ের কি কোনো বেশি প্রবলেম হয়েছে? তাহলে না হয় বলো যে আমি সামনের সপ্তাহে না হয় দাদাভাইকে নিয়ে নিজে গিয়ে দেখিয়ে আসবো। এই কথা বলা মাত্র রাই দাদাভাই হাত জোর করে রাইকে বলতে থাকে যে দোহাই তোর বোন আমার, আমাকে এবার নিজের মতো করে নিজের হালে ছেড়ে দে। তোর আর কোনো রকম কোনো দরদের আমার কোনো প্রয়োজনই, আমি নিজেরটা নিজে ঠিক করে নিতে পারবো। তুই আমার প্রতি এতটা নিজের কনসার্ন দেখাস না, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারি যে তুই কতটা আমার ভালো চাস। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন দাদাভাই, আমি তোর ভালো চাই না সেটা নিয়ে তোর কোনো রকম কোনো সন্দেহ আছে? রাই দাদাভাই বলতে থাকে অফকোর্স যথেষ্ট পরিমাণ আমার সন্দেহ আছে। তুই একবারও ভেবে দেখেছিস যে তোর দাদাভাই এত দিন ধরে, এত বছরগুলো ধরে যে এরকম প্যারালাইসিস নিয়ে বসে আছে, যে দাদাভাইয়ের কোনো একটা ভালো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে? নিজের বেলা তো ঠিকই তুই ট্রিটমেন্ট করালি, একেবারে মরার থেকে ফিরে আসলি, কই দাদাভাইয়ের কথা তো একবারও ভাবলি না? এতটা স্বার্থপর তুই কী করে হলি বলতো? কই বাবা তো কোনো সময় এই স্বার্থপরতাটা আমাদের কোনো ভাই বোনকে শেখায়নি। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দাদাভাই, আমি কী এমন স্বার্থপরতাটা করেছি বলতো? তোর কোনো রকম কোনো চিকিৎসায় আমি ত্রুটি রেখেছি? তুই আমাকে বল না। আমি যেখানে যেটা করতে পেরেছি আমি সেখানে সেটা করার চেষ্টা করেছি। আর যতটুকু তুই এখন আমাকে দোষ দিচ্ছিস, তোর প্যারালাইসিস কারণটা কিন্তু আমার জন্য না, আর আমি কিন্তু তোকে সেই দুর্ঘটনার কবলে ফেলিও নি। তাহলে তুই কেন আমাকে দোষারোপ করছিস বলতো? আমি মানছি যে তোর এই প্যারালাইসিসটা তোর এখন এই ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু তাই বলে সকল দোষ আমাকে দিলে তো চলবে না দাদাভাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।